এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি শামসুর। মেলায় আগত উপস্থিত লেখক, পাঠক এবং দর্শনার্থী, আপনাদেরকে বাংলা একাডেমির লেখক বলছি মঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং এবং অভিনন্দন। আজকে আমাদের লেখক বলছি মঞ্চের দ্বিতীয়ার্ধের যে পর্ব, এতে হচ্ছে উপস্থিত হয়েছেন অধ্যাপক, লেখক, গবেষক এবং অনুবাদক শাকির সবুর। আজকে আমরা অধ্যাপক, লেখক, গবেষক, অনুবাদক শাকির সবুরকে আমরা জানার চেষ্টা করব তার সাথে কথনের মাধ্যমে। সাকিব ভাই, আপনাকে আমাদের বাংলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনাকে এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন। আজকের মতো শেষ ফাল্গুন, কালকে প্রথম চৈত্র, মধ্য বসন্ত এবং বৃষ্টি স্নাত ঝকঝকে চকচকে প্রকৃতির। এবং ধরেন প্রকৃতিতে আমরা হচ্ছে আজকে যেটা লক্ষ্য করছি, এটা হয়তো হচ্ছে কালকে ঠিক হচ্ছে এইভাবে লক্ষ্য করিনি। আজকে কিন্তু গাছের কচি কচি পাতাগুলো কিন্তু হচ্ছে আমাদের কাছে খুব রকম লক্ষণীয়। আজকে আমি একেবারে সকাল থেকে এখন পর্যন্ত লক্ষ্য করছি একেবারে ওই গানটা বাজাতে পারলে আরো ভালো লাগতো। গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও চমকে দাও। গাছের পাতায় রোদের ঝিকিমিকি, সেই কথা মনে পড়ছে আমাদের হচ্ছে আজকের আর কি হচ্ছে আগত অতিথি শাকির সবুরের কাছে। আচ্ছা আচ্ছা এটা আমি যেটা চলে যাচ্ছি, এটা আপনি মানে হচ্ছে আপনি আসলে ফার্সি সাহিত্যের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি সাহিত্যের অধ্যাপক, কিন্তু আসলে হচ্ছে অধ্যাপক পরিচয়ের বাইরে হচ্ছে আপনি হচ্ছে একজন হচ্ছে আসলে বিশিষ্ট কথাশিল্পী, গবেষক, অনুবাদক। তো হচ্ছে আপনার কবিতা নিয়ে আছে, আপনার তো কাজ করা হয়নি। না, অনুবাদ কবিতা আছে, কিন্তু নিজের কবিতার কথা আমি বলছি। হ্যাঁ, এই প্রশ্নের সম্মুখীন আমি সবার আগে হই, যদিও আমার ছড়া কবিতা দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, সেটাই আমরা জানতে চাই। শিশু সাহিত্য সংগঠন করতাম আমরা, ওই সাহিত্য আসরে বেশিরভাগ ছড়া কবিতাই পড়তাম, কারণ এটা অল্প সময় পড়া যায়, চান্স পাওয়া যায়। এবং ছড়া কবিতাই প্রথমে শিশু কিশোর পাতায় ছাপা হতো 90 দশকের সূচনার দিকে। 90 দশক। এটা কি হচ্ছে আপনি, আচ্ছা এটা আপনি যখন নিজের লেখা মানে হচ্ছে নিজের কবিতার কথা যাচ্ছে, হ্যাঁ, কারণ হচ্ছে আপনি তো মানে হচ্ছে আপনি যে সেক্টরে কাজ করেছেন সেটা হচ্ছে গদ্য সাহিত্য, কিন্তু কথা হচ্ছে আসলে হচ্ছে আপনার যে কবি পরিচয় এবং কথা হচ্ছে এটা একেবারে বাল্য বয়সে, সেটা কি হচ্ছে স্কুলে পড়া অবস্থায়? হ্যাঁ, আপনার কবিতা চর্চা ক্লাস 8-এ যখন পড়ি তখন আমার প্রথম ছড়া কবিতা ছাপা হয়, এবং একটা সিরাতুন নবী ম্যাগাজিনে। সেদিন আমি মনে করার চেষ্টা করছিলাম, প্রথম দুটো লাইন বলতে এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিয়ে। প্রচুর এলেন ধুলির ধারায়, আকাশে বাতাসে লাগলো সারা, এরকম ছিল আর কি লাইনগুলো। এই আমার প্রথম লেখা 1985 কি 86 মধ্যে। আমরা তখন মিরপুর কাজীপাড়ায় থাকি, কাজীপাড়া মসজিদের কমিটির ইয়াতে ওই বছর সিরাতুন নবী সম্মেলনের স্মারক প্রকাশিত হয় আল কাউসার শিরোনামে। ক্লাস 8-এ পড়ি তখন, হারিয়ে গেছে। তারপর থেকে অনেক ছড়া কবিতায় লিখেছি, গল্প লিখেছি। পত্রপত্রিকা এটা নাই, পত্রপত্রিকায় আছে 90 দশকের শুরুর দিকে সোনালী আসরে আছে, সবুজ পাতা হতো দৈনিক পত্রিকায়, সেখানে আছে সবুজ পাতা, লাল সবুজ না, সবুজ পাতা নামে দৈনিক পত্রিকা নামে একটা পত্রিকা ছিল। বাংলাদেশের প্রথম কম্পিউটারাইজ পত্রিকা, বাংলা মোটর থেকে বেরোতো। তার শিশু কিশোর পাতা ছিল সবুজ পাতা। মুকুলের মাহফিল আজাদ, সেখানে ছড়া আছে অনেক। আর ইনকলাবের সোনালী আসর, সেখানে ছড়া আছে অনেক, কিন্তু এগুলো একটা এখন আর সংগ্রহে নাই। সেই 80 দশকের শেষের দিকে, 90 মানে যেটা বুঝতে পারছি আপনি হচ্ছে মোটামুটি স্কুল জীবন থেকে হচ্ছে আপনার এই যে লেখালেখি শুরু, এবং সেটা কবিতা দিয়ে, ছড়া কবিতা দিয়ে। তারপরে বন্ধুরা সতীর্থরা বললেন যে তুমি গদ্যে বা গল্পে ভালো করবা, এই গদ্যে টার্ন করলাম। সেই থেকে
কবিতা লিখছি, একবার লিখছি যে তা না, কবিতা সংকলনের মতো বেশ কিছু কবিতা আছে, কিন্তু আমার কেন জানি মনে হয় ওই যে আমার বন্ধুটাকে বলে গেলেন কবিতার পাঠক নাই, কবি নিজে ছাড়া আর কেউ তার কবিতা পড়ে কিনা। সত্যি অর্থে ভালো কবিতা তৈরি হচ্ছে, এবং কবিতা তো বোধের বিষয়। ভালো কবিতা বুঝতে গেলে অনেকগুলো কবিতা পড়ে প্রস্তুত হতে হয়। এই ইয়াটা করেছে আমাদের বদলে, আর সে কবিতা সবাই বুঝবে কেন, কবিতা যেন সবাই বুঝছে না, আবার এরকম একটা ট্যাবু তৈরি করে দিয়ে গেছে। এখন কবিতা আসলে সবাই বুঝছে না। অনেকগুলো কবিতা যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন, তারপরে একটা কবিতা বুঝবেন। তো কার একটা সময় আছে, কত মনোযোগ আছে। এখন হচ্ছে আসলে কি আমরা মনে হয় খুব সম্ভব জীবন জগৎ নিয়ে নিজেরা হচ্ছে এত বেশি ব্যস্ত, যার ফলে হচ্ছে আমাদের মনে হয় কবিতা পড়ার সময়টা মনে হয় কম থাকছে একেবারে যে মানুষ পড়ছে না তা না, তবে মনে হয় এটা আরেকটা যেটা ফেসবুকেও তো হচ্ছে ইনস্ট্যান্ট কবিতা লিখে, হ্যাঁ, ফেসবুকে প্রচুর কবিতা আসে যায় এবং হচ্ছে অনেক মানুষের কাছে অনেক মানুষের কাছে পৌঁছায়। ছোট ছোট দ্রুত কবিতাগুলো সময়ে। যার বক্তব্য খুব সরাসরি, সেগুলো আসলে কিন্তু কবিতা পাঠক পর্যন্ত পৌঁছায়ও। পৌঁছায়, এটা একটা ব্যাপার। আচ্ছা, এটা আরেকটা যেটা যে হচ্ছে আপনার যেটা কবিতা, আপনি হচ্ছে মোটামুটি যেটা বললেন এটা স্কুল জীবনে, এটার পরে যেটা যেটা কলেজ জীবনে আপনার আপনার ধরেন লেখালেখির অবস্থাটা কি ছিল? এই তো বললাম যে গদ্যে যখন কনভার্ট করলাম, প্রচুর ছোট গল্প লিখেছি। ছোট গল্প, এটা কি হচ্ছে আপনার এটা কিন্তু এটা হচ্ছে স্কুলের পরে কলেজ জীবন থেকে কলেজ জীবন, ইন্টারমিডিয়েট কলেজ জীবনটা আপনার তাহলে কোথায় কেটেছিল? এটাও কি ঢাকা? আমার পড়াশোনা বিচিত্র ধারা। আচ্ছা আচ্ছা, ক্লাস 5 পর্যন্ত স্কুলে, স্কুলে। ক্লাস 5 থেকে আবার চলে গেলাম মাদ্রাসা হাফেজি। আচ্ছা আচ্ছা, হাফেজি ফরিদাবাদ এবং লালবাগ মাদ্রাসা শেষ করে চলে গেলাম আলিয়া মাদ্রাসায়। ক্লাস 8-এ ভর্তি হলাম। 6-7 আমার পড়া নেই। আচ্ছা, ইন্টারেস্টিং। তারপরে আলেম বা ইন্টারমিডিয়েট শুরু হলো ঢাকা আলিয়া থেকে। ঢাকা আলিয়া থেকে আলেম, ফাজিল, কামিল তিনটাই শেষ। আলেমের পরে ঢাকা আলিয়া এবং ঢাকা ইউনিভার্সিটি প্যারালাল চললো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এই সব ঢাকা বিশ্ববিদ্যালয় তখন আমি তো বললাম যে আমি যখন ফাজিলে পড়ি একই সাথে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি প্যারালাল। সব মিলিয়ে বিচিত্র ধারার পড়াশোনা। বিচিত্র অভিজ্ঞতা দেখা যাচ্ছে এটা। আচ্ছা, এটা আরেকটা যেটা এটা হচ্ছে, আচ্ছা এটা আপনি তাহলে হচ্ছে ফার্সি বিভাগের সাথে অথবা ধরেন ফার্সি সাহিত্যের সাথে কিভাবে হচ্ছে আপনার পরিচয় হলো? এটিও বোধ হয় বাই নেচার আর কি। আমি যখন খুব ছোট, ওই যে বললাম যে 5 পর্যন্ত সাধারণ শিক্ষায়, তা আমার বাবা, আমার ছোট ছেলে আমি, বাবা খুব পায়াত ছিলেন। তো সাধারণত তো ওই ধর্মসভায় যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যেতেন। তা আমাদের ওখানে ছোটোবেলায় দেখতাম যে খুব সুর করে ওয়াজ হতো, অঙ্গভঙ্গি করে নিচে গিয়ে। একজন প্রিন্সিপাল সাহেব আসতেন, তিনি বসে বসে এবং গল্পের মতো, লেকচারের মতো করে ওয়াজ করতেন, এবং তিনি বেশ কিছু গল্প ব্যবহার করতেন এবং এই গল্পের সাথে সিচুয়েশনের সাথে একটা ট্যাগ করে দিতেন। এই গল্পগুলো আমাকে খুব টানতো। এই গল্পগুলো ছিল মাসনাবির গল্প, মানে আর কি রুমির মাসনাবির গল্প। সে থেকেই মূলত আমার ফার্সির প্রতি ফার্সি আকর্ষণ। সাহিত্যের দিকপাল সাহিত্যিক এটা মৌলানা জালালউদ্দিন রুমির কথা বলছেন এটা। এবং 79-তে যখন ইরানের বিপ্লব বিজয় লাভ করে, 1979 ইমাম খোমেনি জীবন্ত ক্যারিশমা, আমরা তখন স্কুল থেকে হাই স্কুলে যাব এরকম, তো সেই ইমাম খোমেনির ক্যারিশমা আমাকে আচ্ছন্ন করলো। তো সেই সুবাদে ইরান ফার্সি সাহিত্যের প্রতি একটা মোহ তৈরি হলো। 89-এ আমি যখন দাখিল পরীক্ষা দিয়ে শেষ করলাম, অর্থাৎ এসএসসি, তো সেই সময় এই 2 মাসে রেজাল্ট হতো না, 3 মাস, 4 মাস, 5 মাস চলে যেত এসএসসি বা দাখিল, আলিম, ইন্টারমিডিয়েট এগুলো রেজাল্ট হতে। ওই ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গায় খুঁজতাম আমরা যে কোথায় কোনো কোর্স অফার আছে কিনা। তো দেখলাম ইরান কালচারাল সেন্টারে ফার্সি ভাষা কোর্স অফার, 6 মাসের কোর্স ধানমন্ডিতে। তো সেখানে ভর্তি হয়ে গেলাম, অ্যাক্সিডেন্টলি ফার্স্ট হয়ে গেলাম। আচ্ছা, এটা তাহলে কত সালের কথা? 89 সালে। 89 সালে, বাহ, ইন্টারেস্টিং। ফার্স্ট হয়ে গেলাম এবং তখন জানলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্সি আছে, চেষ্টা করলে পড়া যায়। সিনিয়র কোর্সও শেষ করলাম, সেখানেও ফার্স্ট হলাম। বাহ, যার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য একটাই ফর্ম কিনলাম, ক্ষয়তে একটাই পরীক্ষা দিলাম সারা বাংলাদেশে, টিকেও গেলাম। ফার্স্ট চয়েস দিলাম ফার্সি। আমি ইসলাম স্যার তখন ডিন,
রইসুদ্দিন স্যার ভাইবা বোর্ডে তারা দুজন খুবই অ্যাপ্রিসিয়েট করলো যে ফার্সি পড়বা, হাফিজ হবা, খাইয়াম হবা, ভেরি গুড। এইভাবে ফার্সি পড়া। আচ্ছা আচ্ছা, এটা ফার্সি ফার্সি ভাষা সাহিত্যের প্রতি হচ্ছে আপনার যেটা বুঝতে পারছি, এটা মানে হচ্ছে 1989 সালে না, আরো আগে থেকে, আরো হচ্ছে আগ থেকে, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু হচ্ছে 89 সালে একাডেমিক পরিচয় হলো। আর হ্যাঁ এটা সেটা যখন হচ্ছে 89 সালে, তখন কিন্তু হচ্ছে একেবারে টার্ন নিল ফার্সির দিকে, টার্ন নিয়েছে এটা, সেটার কথা বলছি। তাহলে হচ্ছে আচ্ছা, এটা মানে হচ্ছে আমরা তো ঠিক হচ্ছে ফার্সি ভাষা সাহিত্যর সাথে হচ্ছে আমাদের আসলে মানে হচ্ছে মূল ভাষার সাথে আমাদের পরিচয় নাই, এবং কথা হচ্ছে এখানকার হচ্ছে অনেক যারা হচ্ছে উপস্থিত শ্রোতা এবং পাঠক যারা হচ্ছে আছেন তারা তো হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে অনেকে বলেন ফার্সি ভাষা খুবই বলে মিষ্টি ভাষা, আপনি আপনি আসলে হচ্ছে এটাকে হ্যাঁ, অবশ্যই ফার্সি ভাষা মিষ্টি ভাষা। কেন কেন এটার এর যে অ্যাকসেন্ট, জি জি আপনি যদি এখন ইউটিউবে ঢোকেন এবং ইউটিউবে যদি একটি, বিশেষ করে আমি এটা খুব ভালো করে সবসময় বলি যে নারী কণ্ঠে যদি একটু ফার্সি শুনেন এখন ইউটিউবে ঢুকে, বুঝতে হবে না, এত সফট এবং এত সুইট লাগবে আপনার। আচ্ছা আচ্ছা, পুরুষ কণ্ঠ তো লাগবেই, নারী কণ্ঠ আরো বেশি লাগবে। আরো একটু বেশি এটা, হ্যাঁ, আচ্ছা এটা শুনেই মনে হবে। আচ্ছা। আরেকটা হলো কি যে আমি বলি যে আমাদের এখানে তো ফার্সি বড় একটা ল্যাকিং তৈরি হয়েছে, জেনারেশন গ্যাপ বলি যেটাকে। সেটা হচ্ছে আমরা 650 বছর এখানে ফার্সি স্টেট ল্যাঙ্গুয়েজ ছিল। হ্যাঁ ছিল, এই ফলে আমাদের যে এই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, ইতিহাস, এগুলো সবই মেইন সোর্স যদি আপনি চান সেগুলো আপনাকে ফার্সি। ফার্সি হ্যাঁ, আরেকটা হলো এই 650 বছরের যাপিত জীবনে ফার্সি যেভাবে আমাদের আষ্টে পৃষ্ঠে ঢুকে গেছে, আমাদের এই যে পিরাহান গায়ে দিয়ে বসে আছে এটাও যেমন ফার্সি, হ্যাঁ, একটু পরে যেটা ইফতার করবো সেটাও ফার্সি, আবার সকালে যে বাজারে গিয়েছিলাম সেটাও ফার্সি, নামাজ শব্দটা হ্যাঁ, নামাজ যে পড়বো একটু পরে সেটাও ফার্সি, অজু করে আসছে সেটাও ফার্সি, মানে সব শব্দ দৈনন্দিন জীবনে আমরা 650 শব্দ ফার্সিতে ব্যবহার করি। আচ্ছা আবার পেঁয়াজু খাবো যে এটাও ফার্সি, বিরিয়ানি খাবো সেটাও ফার্সি, হ্যাঁ, আবার যে শরবত খাবো সেটাও ফার্সি, অর্থাৎ সব দিকেই ফার্সি অবচেতন ভাবে। আমি জানি না, আমার বাবা হয়তো জানতেন, আমি জানি না, ওই যে জেনারেশন গ্যাপের কারণে। সাহিত্যেও আপনি আজকে এখন থেকে সাহিত্যের থেকে ফার্সি শব্দ তুলে দেন, কবিতা লিখতে পারবেন না, তাই গল্পও লিখতে পারবেন না। ভয়ঙ্কর ব্যাপার। রবীন্দ্রনাথ ব্রত নিয়েছিলেন যে তিনি ফার্সি আরবি শব্দ বাদ দিয়ে। ত্যাগ করে গল্প লিখবেন, কিন্তু গল্প শুরু করলেন বরের বাপ সবর করতে পারলো বটে, কিন্তু কনের বাপ সবর করতে করতে পারলেন পারিলেন না। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। আচ্ছা, এটা আরেকটা যেটা আমাদের হচ্ছে এই যে মানে হচ্ছে আপনার দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়া মানে মানে ধরেন ভারতীয় উপমহাদেশে এই সময় এখানকার হচ্ছে এটা হচ্ছে রাজভাষা, সেটা ছিল ফার্সি। ফার্সি এবং কথা হচ্ছে আস্তে আস্তে আমরা দেখলাম যে হচ্ছে ফার্সির স্থানে হচ্ছে হ্যাঁ ইংরেজি চলে আসলো, তারপরে তারপরে ধরেন বাংলা চলে আসলো। এটার একটা মানে মানে হচ্ছে এখানে যে ফার্সি যে ছিল না, এটা ছিল এটা, এবং খুব রকম সমৃদ্ধভাবে দৃঢ়ভাবে ছিল আর কি। আচ্ছা, এটা আর একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যখন মানে মানে হচ্ছে আপনি যখন পড়ছেন এটা, যেমন হচ্ছে আপনি যখন যখন ছাত্র অবস্থায় তখন হচ্ছে ধরেন হচ্ছে রুমি, ফেরদৌসি, হাফিজ, মহাকবি হাফিজ, এটার পরে ধরেন ফরিদউদ্দিন আত্তার, ওমর খৈয়াম। আচ্ছা হ্যাঁ, এইসব কবিতা হচ্ছে আপনাকে আপনাকে ধরেন কিভাবে হচ্ছে অনুপ্রাণিত কি করেছিল? অবশ্যই অবশ্যই, ওই যে বললাম যে রবির ওই যে গল্পগুলো থেকে তো সেই শৈশব কৈশোরে এই ফার্সি ইমেজ তৈরি হলো। এরপরে যখন ইউনিভার্সিটি এসে হাফিজ এবং খৈয়ামের সাথে পরিচিত হলাম, জি জি দুইজন একেবারে দুই ধারার। জি জি একেবারেই খৈয়াম হলেন যে আপনার বলা চলে যে বৈষয়িক, ভোগবাদী এবং একেবারেই চিন্তার শীর্ষে, অপরদিকে হাফিজ অধ্যাত্মবাদ, প্রেম, যেই নিষ্কাম প্রেম যেটা আমরা বলি, সেই প্রেম এর যে গভীর থেকে গভীরতর, একজন উপরের দিকে উঠছেন, একজন গভীরের দিকে যাচ্ছেন, এই দুয়ের যে একটি বৈপরীত অবশ্য, কিন্তু এক সমন্বয়, একই দেশে এবং প্রায় কাছাকাছি সময়। হাফিজ 13 শতকে আর খৈয়াম 11 শতকে, বেশি আগে পরে না। না, এটা ফেরদৌসি কি আপনার ফেরদৌসি আপনার ভাবে- 10ম শতকে। জি, এটা আরেকটু আগে। ফেরদৌসিকে যদি আমরা ধরি, ফেরদৌসি ব্যাপক, তাতে হচ্ছে সর্বাত্মক, অবশ্যই তার ইতিহাস, ঐতিহ্য, লোকজ শিল্প। সংস্কৃতি,
কিংবদন্তি, জাতীয়তাবোধ সব মিলিয়ে ফেলতেছি। এটা এটা তাহলে যেটা হচ্ছে আমরা যেটা বুঝতে পারলাম যে হচ্ছে আপনার মোটামুটি ছাত্র অবস্থায় এটা ধরেন হচ্ছে ইরানি কবিরা, এটা ফার্সি সাহিত্যের কবিরা হচ্ছে আপনাকে ব্যাপকভাবে হচ্ছে অনুপ্রাণিত করে। আচ্ছা, এটা আর একটা যেটা এই যে হচ্ছে আপনি আপনি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্সি সাহিত্যে যখন হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি হচ্ছে অর্জন করেন, এটার পরে হচ্ছে আপনি তাহলে শিক্ষকতায় কিভাবে হচ্ছে এলেন? শিক্ষকতা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে সরাসরি ইউনিভার্সিটি নিয়োগ দেয়, তারা পত্রপত্রিকায় সার্কুলার দেয়, সেই অনুপাতে অ্যাপ্লিকেশন করতে হয়, ভাইবা বোর্ড হয়, ভাইবা বোর্ড থেকে ফিটেস্ট যেই ক্যান্ডিডেট সেই চাকরি পায়। তো এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, অলিখিত একটা প্র্যাকটিস থাকে যে সাধারণত এখন মাঝে মধ্যে বিচ্যুতি পাওয়া যায়, সাধারণত ফার্স্ট হলে একটা আশা থাকে আর কি। তা আমি প্রায় একবার হয়েছিল, ব্যক্তিগত স্মৃতি বেশি হয়ে যাচ্ছে। 3017 আমাদের একটা ক্লাসরুম আছে মেন গেট ঢোকার উপরে, বেশ বড় ক্লাসরুম। তো একবার ওই ক্লাসরুমে আমি আমাদের ছাত্রছাত্রীদের একদিন ক্লাস নিচ্ছিলাম। তো তখন আমার মনে পড়লো যে এখানে আমরা করেছি, সাবসিডারি ক্লাস করেছি। আর সাবসিডারি ক্লাস করতাম হলো লেকচার থিয়েটারে, ব3, ব4 এগুলো বড় বড় গ্যালারি। তখনও ওই দিন আমি বললাম যে এই রুমে ক্লাস করেছি, কিন্তু কোনোদিন ভাবি না যে এই রুমে আমি ক্লাস নেব। তো এই অনার্স পর্যন্ত এই দুঃস্বপ্ন ছিল না, স্বপ্ন দেখতাম সত্যি কথা, ইউনিভার্সিটি শিক্ষা খবর। তো অনার্স ফার্স্ট হওয়ার পরে মনে হলো যে অনেকেই বললো যে হ্যাঁ, তা আমার এক ভাই আছে পুলিশ অফিসার, একটা উনি ফার্স্ট হওয়ার পরে বললেন যে কি করবি? আমি বললাম যে ইউনিভার্সিটি কিছু হয় কিনা, হায়ার এডুকেশন করি, বিসিএস দিয়ে সরকারিতে চাকরি ঢুকে যা। তা আমি আর করলাম না, বিসিএস দিকে গেলামই না, মাস্টার্সটা এফোর্ট দিলাম। তো মাস্টার্স যখন ফার্স্ট হয়ে গেলাম তখন একটা মৃদু আশা হলো, তারপরে হয়ে গেল আর কি। আচ্ছা আচ্ছা, 19 জানুয়ারি আমি জয়েন করলাম ঢাকা ইউনিভার্সিটিতে। আচ্ছা আচ্ছা, এটা পরবর্তীতে যারা হচ্ছে এসছেন, এটা আমাদের দর্শক সারিতে তাদের জ্ঞাতার্থে বলছি, এটা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফার্সি সাহিত্যের অধ্যাপক, গবেষক, খ্যাতিমান অনুবাদক এবং ফার্সি সাহিত্যের পর্যালোচক। এবং এর কিন্তু অনেক বড় বড় আছে, দেখেন অনেক বিখ্যাত নাট্যকার ফেরদৌস হাসান, আমি ভয় পাচ্ছি তার সঙ্গে কথা বলতে। আমিও। হ্যাঁ, তারপরে কবি সেলিনা, ফার্সি কবি যিনি করছেন, এবারও পুরস্কার পেলেন ইরান থেকে, সুজন পারভেজ, অনেক বিদগ্ধ আলোচক আছেন অনেকেই হচ্ছে আছেন। আমি কিন্তু জিজ্ঞাসা সত্যি আছে, সত্যি কথা। আচ্ছা আচ্ছা, না ফেরদৌসের সঙ্গে কথা বলতে যা মানে আমাদের নাটক অঞ্চলের মহিরুহ, 10,000-এর উপর তার নাটক আছে, অনেক অনেক। আচ্ছা, এটা আরেকটা জিনিস জানতে যাচ্ছি, এটা আচ্ছা আপনি যখন হচ্ছে শিক্ষকতায় গেলেন, এটা যেমন হচ্ছে আমি হচ্ছে পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি আপনার ফার্সি সাহিত্যের যেসব বইগুলো খোঁজার চেষ্টা করেছি, এটা আমার হচ্ছে মাধ্যমিক ছাত্র জীবনে এটা আমি পেয়েছি মোহাম্মদ লেখক মোহাম্মদ বরকতুল্লাহ সাহেবের এটা পারস্য প্রতিভা, একটা মনসুরউদ্দিনের ইরানের কবি মনসুরউদ্দিন সাহেবের, এটা প্রায় 400 পৃষ্ঠার মতো এটা ওটা। তারপরে পেয়েছিলাম এটা আব্দুস সাত্তার সাহেবের, এটা ফার্সি সাহিত্যের ফার্সি সাহিত্যের কালক্রম। এই 3টা বইয়ের বাইরে কিন্তু আমি কিন্তু কোনো বই পাইনি। এটা আমার মানে আমি যখন ছাত্র ছিলাম, এটা আপনিও কি হচ্ছে ওই সময় কি মানে এই তিনটা বইয়ের বাইরে আর কি অন্য কোনো বই পেয়েছিলেন? না, আপনি যা ঠিকই বলেছেন। এবং আমরা আরেকটা ফটোকপি পেতাম যেটা আউট অফ প্রিন্ট ছিল, হরেন্দ্রচন্দ্র পালের পারস্য সাহিত্যের ইতিহাস। হরেন্দ্রচন্দ্র পালও ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছাত্র ছিলেন। আচ্ছা আচ্ছা, পাকিস্তান আমলে তার একটা বই বাজারে ছিল না, আমরা লাইব্রেরি থেকে ফটোকপিগুলো পড়তাম। আচ্ছা, বাংলায় ফার্সি সাহিত্যের উপরে বাইরে আর কোনো বই তেমন ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা তাহলে হচ্ছে আপনি যখন ছাত্রাবস্থার পরে আপনি যখন হচ্ছে নতুন যখন প্রভাষক হিসেবে যখন যোগদান করলেন, তখন আপনার এই যে ফার্সি সাহিত্যের পঠন পাঠনের জায়গাগুলো আসলে কি ছিল?
আমরা বাংলা যদি বাংলা ফার্সি বাইরে। অনুবাদ দেখি তাহলে দেখবো যে ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে ফার্সি সাহিত্যের অনুবাদ শুরু হয়। গিরিশচন্দ্র সেন শতভাব কুসুম নামে একটি অনুবাদ করেন, তাজকিরাতুল আউলিয়ার কয়েকজনের একজন অনুবাদ করেন গিরিশচন্দ্র সেন, সেই বাদে লাইলে মজনু অনুবাদ হয়ে আসছিল, কিন্তু এগুলো সব ক্লাসিক। ক্লাসিক আমরা যখন স্টুডেন্ট তখন আমি এফএম হলে থাকতাম, আমার আরেক বন্ধু ছিল সাংবাদিক, এখন ওর নাম বললে সবাই চিনবে না, বড় নেতাও সাংবাদিক, ওর নাম হচ্ছে বাসির জামাল, আচ্ছা বাসি। ডিউজের নির্বাচিত নেতা এখন। তো ও বলতো যে দোস্ত অনুবাদ কর। এটা তাহলে কত সালের? এটা ধরেন 94-95 সময় 94-95 সালে অনুবাদ কর, আধুনিক সাহিত্যকে অনুবাদ করে না। একেবারেই না, এই অনুবাদে হাত দিলাম আমি এবং সরাসরি গল্পে। একেবারে। ও তখন আল মুজাদ্দিদি কাজ করতো, আল মুজাদ্দিদ পত্রিকা। ওর হাত দিয়ে আল মুজাদ্দিদির প্রথম গল্পটা ছাপা হলো। তারপরের গল্প ছাপলো ইত্তেফাক, শরতের সেই দিন। এটা তাহলে কত সালে? এটা 94-95 সালে। তখন আর কি হচ্ছে, মোটামুটি ইত্তেফাক পত্রিকা বেরোচ্ছে হ্যাঁ। এবং কথা হচ্ছে একেবারে বিশাল পাঠক শ্রেণীর কাছে যাচ্ছে। তারপরে অনেকে চেপেছে, আজকের কাগজের সুবর্ণ রেখা প্রচুর অনুবাদ গল্প আপনার চেপেছে। এটা ছাপানো হয়েছে। এখন তো আপনারা অনেক গল্প অনুবাদ ছাপেন। আচ্ছা, এটা তো সেই সুবাদে অনেকেই বলে যে আমার মাধ্যমে আধুনিক আধুনিক সমকালীন আসলে সমকালীন ফার্সি সাহিত্যের এখন সাথে অনেকেই করছে, আমার ছাত্ররা কলিগরা অনেকেই করছে। এবং তাহলে হচ্ছে আপনার ধরেন সমকালীন সাহিত্য নিয়ে, মানে হচ্ছে ফার্সি সমকালীন সাহিত্য নিয়ে আপনার প্রথম বইটা এটা তাহলে কবে প্রকাশ পেল? পূর্ণাঙ্গ বই যদি বলি তাহলে এটি 2006। 2006। বইটার নাম কি ছিল? 2006 হলো যে জালাল আল আহমদের নির্বাচিত ছোট গল্প। ছোট গল্প। আপনি এটা একটা চমৎকার গল্প আছে। গল্প সংকলন। তখন আমাদের কালচারাল সেন্টার কালচারাল কাউন্সিলর ডক্টর হাশেমি একাডেমিয়ান, তিনি ফেডারেল ইউনিভার্সিটির লিঙ্গুইস্টিক্সের টিচার এবং ম্যানচেস্টার থেকে পিএইচডি করা আছে। উনি একদিন আমাকে চা খেতে ডাকলেন। উনি বললেন যে আমি কন্টেম্পোরারি লিটারেচারের উপর একটা কালেকশন করতে চাই, তুমি একটু সংগ্রহ করো। তাই বললাম যে কালেকশন যে করবেন তো অনেকের লেখা লাগে, এই আমার ছাড়া তার কারোর লেখা আমি দেখি না, আর কারোর লেখা তো পাবো না। তখন বলতে তাহলে কাজ করেন আপনি, তাহলে আপনার গল্পগুলো ইয়ে করেন। যে এর মধ্যে জালালি আল আহমদের বেশ কয়েকটা গল্প বিভিন্ন পত্র পত্রিকা ছাপা হয়েছিল। খুব টাচি একটা গল্প আছে পথপুত্র, এটি ইত্তেফাক চেপেছিল না, এটি মানব জীবনের একটা বর্ষ শুরু সংখ্যা ছাপা হয়েছিল। আর একটা গল্প আছে খুব স্যাটার্ড, খোদাদাত খান। এটি এরকম 10টা কি 12টা গল্পতে একটা সংকলন হলো এবং এটি এটা তাহলে কোন প্রকাশনী থেকে এটা করলো আল হুদা নামে ওদের একটা ইন্টারন্যাশনাল প্রকাশনা সংস্থা আছে তেহরানে, ওখান থেকেই ছাপা হলো, কিন্তু মার্কেটিং হলো এখানে এগ্রিকালচার। আচ্ছা, এটা তো 2006 পরে 6-এর পরে এটা আপনি তো এটার পরের বইটা তো মনে হয় বাংলা একাডেমি থেকে গবেষণা থিসিস বের হয়। গবেষণা থিসিস 9 সালে। এটা আধুনিক ফার্সি ছোট গল্পের উপরে গবেষণা পিএইচডি। একেবারে এটা আসলে হচ্ছে এটা আমি যখন মানে এটা প্রায় 15 বছর আগে আমি হচ্ছে হাতে পেয়েছিলাম, এবং তখন হচ্ছে আমার নিজের মনে যেটা প্রশ্ন হলো সমকালীন ফার্সি সাহিত্য নিয়ে আসলেই কাজ হয়েছে, মানে না এটা হচ্ছে আমার আসলে হচ্ছে বিশ্বাস করতে তখন হচ্ছে খুব কষ্ট হচ্ছিল যে এটা পরে হচ্ছে আমি তখন হচ্ছে হাতে নিলাম, এবং যখন দেখলাম যে না আসলে হচ্ছে কন্টেম্পোরারি অনেক কিছু মানে হচ্ছে অনেক দিকগুলো নিয়ে হচ্ছে আপনি মোটামুটি বইটার মধ্যে হচ্ছে আলোচনা করেছেন। আচ্ছা তাহলে হচ্ছে আপনার হচ্ছে এটা ছিল থিসিস পেপার। আচ্ছা, এটার পেছনের ঘটনা কি হচ্ছে আমাদের সাথে একটু ভাগাভাগি করতে পারেন? আমাদের এখানে এটা আমরা যখন মাস্টার্সে পড়ি তখন আমাদের একটা কোর্স ছিল আপনার, আমরা ফার্সিতে বলি নেগারেশ, ইংরেজিতে রাইটিং বলা চলে, বা কি বলে ওটাকে, এখন আমরা ট্রাম্প পেপার করেছি, তখন পরীক্ষা দিতে হতো। ওটা 100 মার্কসের ফার্সি পরীক্ষা দিতে হতো। তার মধ্যে আপনার তখন তো কোর্স সিস্টেম ছিল, 20 আর 10 ছিল ইনস্টিটিউটাল, আর 70 ছিল পরীক্ষা দিতে হতো। পরীক্ষার হলে 50 মার্কের একটা এসে লিখতে হতো ফার্সিতে, আর 10 মার্কের একটা অ্যাপ্লিকেশন এবং 10 মার্কের একটা লেটার।
তা আমাদের যিনি পড়াতেন কুলসুম আবুল বাশার ম্যাডাম, তিনি বেশ কয়েকটা টপিক দিয়েছিলেন। তার মধ্যে ছিলেন দাস্তানে কোথাহ ইরানের ছোট গল্প। না, এইটার ম্যাটেরিয়ালস রেডি করতে গিয়ে আমি লাইব্রেরি ওয়ার্ক করতে গিয়ে একটা বই পাই, এই ইরানের ছোট গল্পের সংকলন, 23 জন গল্পকারে 23টা গল্পের সংকলন। সেখানে একটা বিশাল ভূমিকা পাই। হাসতাত সাল দাস্তানে কোথাহ ফার্সি ইরানের ছোট গল্পের 80 বছর। এইখানে আমি এই জিনিসটা পেয়ে যাই। ইরানের ছোট গল্প যেটা, তখন আমি মনে মনে ঠিক করে চিন্তা করে হাই এডুকেশন করার সুযোগ পাই, তাহলে এর উপরে আমি করবো, আচ্ছা আচ্ছা সেভাবে এটা হয়। আচ্ছা, এটা ইরানি ছোট গল্পের আপনি যেই বইটা পেয়েছিলেন সেটা হচ্ছে বলছে এটা যে ইরানি ছোট গল্পের 80 বছর, হ্যাঁ এরকম বলছে। তার মানে হচ্ছে তাদের তাদের ছোট গল্পের এখনকার বয়স মোটামুটি 100 একটু বেশি হয়তো বা হবে। 104 বছর। 1921-এর জানুয়ারি সংখ্যা কাজে সাময়িকী, যেটি বার্লিন থেকে প্রকাশ হয়। আচ্ছা আচ্ছা সেখানে এই যে গল্পটি প্রকাশিত হয়, ফার্সি শিকার আজ ফার্সি চিনি, আচ্ছা আচ্ছা সেটি প্রথম প্রকাশিত ফার্সি ছোট গল্প বলা হয়। সেই 1921 যদি আমরা ধরি তাহলে 104 বছর। 104-5 বছর। এবং মজার ব্যাপার হলো যে আপনাদের বাংলা একাডেমি অতি সম্প্রতি জানি, হ্যাঁ ঠিক আছে। সমকালীন ইরানে নির্বাচিত ছোট গল্প নামে আমার একটি সংকলন প্রকাশ করেছে। সেখানে 33 জন গল্পকারের 33টা গল্প আছে। ফার্সি শিকার দিয়ে এই সূচনা, এবং এখানে একটি বিশাল ভূমিকা আছে। সেখানে ফার্সি ছোট গল্পের উৎপত্তি, বিকাশ, ডাইভার্সিটি, ক্রমবিকাশ, এগুলো বিস্তারিত আমি আলোচনা করেছি। বাহ। আচ্ছা হ্যাঁ, এটার পরের বইটা হচ্ছে আপনার তাহলে কোনটা ছিল? মানে গবেষণা হ্যাঁ হ্যাঁ গবেষণা। এরপর একটা ফার্সি উপন্যাসের জীবন ও মানবিকতা বাহ, উপন্যাস নিয়ে উপন্যাস নিয়ে প্রায় 50 জন ঔপন্যাসিকের উপন্যাস নিয়ে আমি ওখানে আলোচনা করেছি, পর্যালোচনা করেছি। করেছিলেন এটা। আচ্ছা আচ্ছা, এটা আরেকটা মানে হচ্ছে আপনার কাছ থেকে জানতে চাইবো এটা। আচ্ছা, আপনি যে হচ্ছে এটা আপনি কিন্তু শুধু ফার্সি সাহিত্য নিয়ে করছেন, এটা ফার্সি সাহিত্যের কবিতা নিয়ে কাজ করেছেন তো? হ্যাঁ, কবিতা নিয়ে 2020-এ শোভা প্রকাশনী থেকে আমার একটি বই বের বই হয়, বেরিয়েছে। সমকালীন ইরানের কবি ও কবিতা। সমকালীন, হ্যাঁ। সেখানেও আমাদের ফার্সি সাহিত্যে আধুনিক ফার্সি কবির জনক বলা হয় নিমা ইউসিজকে। নিমা ইউসিজের ককনুসকে বলা হয় পূর্ণাঙ্গ আধুনিক কবিতা। নিমা ইউসিজের জন্ম হলো 1899-তে, আর তার ককনুস প্রকাশিত হয় 34-এ। ককনুস থেকে শুরু করে আমি এখনকার পর্যন্ত এলাইভ এরকম 50 জন কবি, পরেরই যারা 50টা কবিতা, তার পাশাপাশি অনুবাদ বাইলিঙ্গুয়াল, আর প্রত্যেকের সংক্ষিপ্ত পরিচিতি। বাহ, আর ভূমিকাতে বিস্তারিত বড় আলোচনা আছে ফার্সি আধুনিক কবিতার উৎপত্তি বিকাশ নিয়ে। এবং এটি 2022-এ ইরানের যে প্রতি বছরের বর্ষসেরা গ্রন্থ প্রকাশিত হয় বা পুরস্কৃত হয়, একটি হয় যে ইরানের ভিতর থেকে, আর ইরানের বাইরে থেকে হয় বর্ষসেরা ইরানি গ্রন্থ। ওদের পুরস্কারটার নাম হচ্ছে ইরানস ওয়ার্ল্ড বুক অ্যাওয়ার্ড। এটি 2022-এ আমার এই বইটি পুরস্কৃত হয়। বাহ, এটা কি হচ্ছে ইরানে? ইরানে ওয়ার্ল্ডের 1600 বই থেকে তারা বাছাই করে 96টি জুরি বোর্ড বাছাই করে, এরপরে রিভিউয়ের কাছ থেকে 5টি আসে, ফাইনালি 5টি বইয়ের মধ্যে একটি আমার। পুরস্কার প্রাপ্তির জন্য আপনাকে হচ্ছে শুভেচ্ছা, অভিনন্দন। যদি হচ্ছে অনেক অনেক দেরি করে এটার পরে আচ্ছা, এটা আরেকটা যে এটার পরে এবারের বইমেলায় আছে আপনার কি কোনো বই বেরিয়েছে? হ্যাঁ, ওই যে বললাম যে বাংলা একাডেমি, আপনাদের বাংলা একাডেমি জি জি, সম্ভবত পরশুদিন বইটা বাজারে এসেছে। পরশুদিন বইটার নামটা যদি বলেন, আমাদের হচ্ছে আগ্রহী পাঠকরা। সমকালীন ইরানের নির্বাচিত ছোট গল্প। সমকালীন ইরানের এটি নির্বাচিত ওই ছোট কবিতার গল্প। আদলেই, কবিতায় আমরা 50 জন কবিকে জায়গা দিতে পেরেছি। এখানে আমি 33 জন গল্পকারের 33টি গল্প নিয়েছি। তাও অনেক মোটা হয়ে গেছে বই, 50টি নিলে 2 ঘন্টা করতে হতো। এটি কঠিন হয়ে যেত পাঠকদের জন্য সংগ্রহ করা। তো 1 খণ্ডই আছে, এবং এখানে যারা আগ্রহী তাদের জন্য বলি যে একটা বড় আকারের ভূমিকা আছে, একটা বইয়ের মতোই হবে ভূমিকাটা বই আকারে ছাপলে। সেখানে আপনি ফার্সি ছোট গল্পের জন্ম থেকে আজ পর্যন্ত ইতিহাস পেয়ে যাবেন, এবং গল্পগুলো আপনাকে মুগ্ধ করবে। আচ্ছা, শুধু দর্শক এবং পাঠক, আমরা হচ্ছে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো হচ্ছে আমরা যেটা জানতে পারছি, আমাদের হচ্ছে আজকে
আজকের আগতুল লেখক, গবেষক, অনুবাদক, তার কাছ থেকে আমরা যেটা যেটা পেলাম, উনি যেই সেক্টরে কাজ করেন সেটা হচ্ছে ফরাসি ভাষা সাহিত্যের উপর, ফার্সি, এটা ফার্সি ভাষা সাহিত্যের উপর। তো হচ্ছে এই যে এটা ফার্সি সাহিত্যের বইগুলো লেখক, গবেষক এবং হচ্ছে সাধারণ উৎসাহী পাঠকদের যেটা কাজে দেব বলে হচ্ছে আমরা মনে করি। আচ্ছা আচ্ছা, এখন যেটা হচ্ছে আমরা হচ্ছে একেবারে শেষ পর্যায়ে যদি হচ্ছে পাঠকদের যদি কোনো প্রশ্ন যদি থেকে থাকে লেখকের উদ্দেশ্যে, দর্শক সারির থেকে আপনাদের নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমার নাম আসাদ আহমেদ। আপনি মূলত মঞ্চে অনুবাদ সাহিত্য নিয়ে অনেকক্ষণ আপনার কথা শুনলাম। তো আমরা জানি আপনি কথা সাহিত্যিক এবং উপন্যাস এবং ছোট গল্প লিখেন। তো আপনার প্রথম উপন্যাস আপনার রচিত, সেটার নাম এবং পটভূমি মানে প্রকাশের পটভূমি সম্পর্কে জানতে চাই। আমার প্রথম উপন্যাস 1994, যখন আমি অনেক দূরে, একেবারে খুব ছোট একটি উপন্যাস, সামাজিক ধারার রোমান্টিক উপন্যাস। তখন আমি বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ার শেষ করে থার্ড ইয়ারে উঠছি। এই সময়ে পাণ্ডুলিপি আরও দু একটি প্রস্তুত ছিল, এটি ক্ষুদ্র আকারে ছিল বলেই বোধহয় প্রকাশকের আগ্রহ হলো। এবং বৈশাখী মেলা হতো তখন, একটা বইমেলা, বৈশাখী বইমেলা একটি ছাপা হয়েছে। আমরা জানি আপনার জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের সঙ্গে আপনার খুব সখ্যতা ছিল। আপনার কিন্তু সংক্ষেপে হুমায়ুন আহমেদের কিছু স্মৃতিচারণ আমাদেরকে বা শেয়ার করেন। হুমায়ুন আহমেদের সাথে আমার স্মৃতি সেই যখন আমি অনেক দূর থেকে শুরু, তারপর থেকে সেই যেদিন তার লাশ বাংলাদেশে আসে, সেদিনও কাকতালীয়ভাবে কীভাবে যেন আমি বাংলা কী বলে বিটিভির যে খবর প্রতিদিন রাত 12টায় প্রকাশিত হয়, সেদিন আমি আরেকজন সহ আলোচক ছিলাম। তো এই যে বলা চলে যে আমার লেখক জীবনের জার্নি থেকে শুরু করে হুমায়ুন আহমেদের জীবনের শেষ জার্নি পর্যন্তই আমি হুমায়ুন আহমেদের সাথে যুক্ত। এবং এই স্মৃতি নিয়ে বহুদিন থেকেই আমি ফরমায়েশি হয়ে আছি একটি স্মৃতি গ্রন্থ লেখার জন্য। এবং এখন বলতে গেলে পালিয়ে বেড়াই প্রকাশকের কাছ থেকে, শেষ করতে পারছি না। গত মেলার আগের মেলায়, আজকে আমি ওখান থেকে পালিয়ে আসছি, ওদিকে সামনে যাইনি। গত মেলার আগের মেলায় আমি একটি ইউনিভার্সিটির দায়িত্বে ছিলাম, যার ফলে কাজ শেষ করতে পারিনি। তো ওই সামনে দিয়ে যাচ্ছিলাম, ডাকলেন, ধরে নিয়ে গেলাম, উনি আমাকে চেক লিখে দিবেন, রয়্যালিটি চেক লিখে দিবেন এবং আমাকে 2-3টা দিন সময় রুম দিবেন, যে আমি লিখে করে দিচ্ছি, নাম বলছি না আমি তার, আপনি লেখা শেষ করে দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তখন আমি বললাম যে আপনি চেকের কয় টাকা দেবেন, আমি লেখা আগামী মেলায় শেষ করে দেবো। গত মেলায়ও দিতে পারিনি, গত মেলা হবে কি হবে না কি অবস্থা ছিল, এবারের মেলা এবারেও দিতে পারিনি। সেই স্মৃতি 1/3-এর বেশি লেখা হয়ে গেছে। বইয়ের নাম হচ্ছে স্মৃতির আয়নায় হুমায়ুন আহমেদ। আশা করব, এবং পাবলিক যেহেতু হয়ে গেলে আশা করবো যে আগামী মেলায় বইটা আসবে, বইটা যেন হচ্ছে আসে। হ্যাঁ, এটা আমরা হচ্ছে বইটির জন্য নানান স্মৃতি। এবং হুমায়ুন আহমেদের সাথে আমার সম্পর্কটা ছিল অনেকটা ওই চৈন্তিক পিতা পুত্রের মতো, এবং অনেকটা শ্রদ্ধা, সমীহ, ভয়, এই তিনের মিশেল। আমরা খুব কাছাকাছি আসতাম, কিন্তু একটা সমীহের দেয়াল একটু দূরত্ব করে রাখতো, এটা আমার কাছে মনে হয় আর কি। কারণ অনেকেই নানাভাবে তাকে ব্যবহার করার জন্য ইনফ্লুয়েন্স করেছে নানাভাবে। কিন্তু আমি ভয় পেয়েছি, কি জানি কোন সময় কোন মুড অফ হয়ে যায়। আমি এটা শ্রদ্ধা, ভয়, সমীহ, এরকম একটা হচ্ছে। হ্যাঁ, প্রিয় লেখক, আমার একটা প্রশ্ন, আমি মনিরুজ্জামান রোহান। আরেকজন হচ্ছে প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের অনুবাদ, আমাদের যারা কবি সাহিত্যিক আছে, তাদের কোনো বই বা তাদের কোনো জীবনী কি আপনি ফার্সিতে অনুবাদ করেছেন? এই প্রশ্নটা আমি চাচ্ছিলাম, ধন্যবাদ আপনি করেছেন। হুমায়ুন আহমেদের গৌরীপুর জংশন আমি ফার্সিতে অনুবাদ করি 2008-এ। এবং সম্প্রতি আপনারা জেনে খুশি হবেন যে আমি
বিষাদ সিন্ধু ফার্সিতে অনুবাদ করেছি, এখন এটা ফেয়ারের কাজ করতেছি। এটি খুব সম্প্রতি ইনশাআল্লাহ ইরান থেকে ছাপা হবে। আমার একটা টার্গেট আছে, আমি বাংলা ছোট গল্পের একটি অ্যান্থোলজি এবং বাংলা কবিতার একটি অ্যান্থোলজি ফার্সিতে করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন। তো আজকে তো হচ্ছে শুধু দর্শক মণ্ডলী, আমরা হচ্ছে লেখক, গবেষক, অনুবাদক শাকির সবুরের সাথে হচ্ছে আমাদের কথোপকথনের অংশটি এখানেই সমাপ্তি জানাচ্ছি এটা। আর কি হচ্ছে সাকিব ভাই, এটা আপনাকে হচ্ছে আমাদের বাংলা একাডেমির